কৃষি উদ্যোক্তাদের জন্য সোশ্যাল বিজনেস ফান্ড গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার। আইএফএড প্রেসিডেন্টের সাথে বৈঠক। পিআর পদ্ধতি জনগণের ক্ষমতা খর্ব করবে মন্তব্য মির্জা ফখরুলের। সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান। উপদেষ্টারা টাকা লুট করেনি, তাই পালানোর দরকার নেই বললেন ধর্ম উপদেষ্টা। যথাসময়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। এবং ঢাকা সেনানিবাসের এমইএস ভবনকে সাময়িক কারাগার ঘোষণা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। স্বাগত এশিয়ান নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় এই তথ্য। আইএফএড প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা বলেন, এই তহবিল কৃষি, স্বাস্থ্য এবং উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে। এ সময় গভীর সমুদ্র, মৎস্য আহরণ, আম, কাঁঠাল রপ্তানি, জলবায়ু সহনশীল কৃষি এবং দুগ্ধ শিল্পে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ সামাজিক ব্যবসায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন আইএফএড প্রেসিডেন্ট। মাছ ধরার শিল্প গঠন, আম ও কাঁঠালের রপ্তানি সম্প্রসারণ। পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, হঠাৎ পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি নির্বাচন বানচালের ষড়যন্ত্র। বিস্তারিত মন্ডল আনামের রিপোর্টে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। পিআর অর্থাৎ আপনার প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভস, এই বিষয়টা অনেক দেশে আছে, অবশ্যই আছে, কিন্তু এইটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না। এ সময় মির্জা ফখরুল বলেন, অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনের চেষ্টা চলছে, যদিও সেটা বিঘ্ন করার বিভিন্ন অপচেষ্টা দেখা যায়। সেই সুষ্ঠু অবাধ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করবেন, তারা চেষ্টা করছেন, নির্বাচন কমিশনও চেষ্টা করছে, কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে একটু উদ্বিগ্ন করে তোলে। হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি পরিষ্কার নয়, বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে বলেও জানান তিনি। অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে, আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে, আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। উচ্চকক্ষের পিআর এটি নতুন অভিজ্ঞতা, কিন্তু নিম্নকক্ষের প্রস্তাবও অবাস্তব বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উচ্চকক্ষের কথা আমরা যেটা বলেছি যে সেটা প্রাপ্ত ভোটের যে ভোট পাওয়া যাবে এবং যেটা যারা সম্প্রদায় থাকবেন সেটা নিয়ে যারা বিশিষ্ট সম্প্রদায়, আমরা এই সম্প্রদায়গুলো কিন্তু আলাদা করে রিপ্রেজেন্টেটিভ থাকার সুযোগ সেখানে সৃষ্টি হবে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার সময় যারা বিতর্কিত ছিল তারাই আজকে নির্বাচনে ষড়যন্ত্র এবং বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য আমানুল্লাহ আমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক লীগ ডিএল-এর সাবেক সাধারণ সম্পাদক ও ৯০-এর ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। আমানুল্লাহ আমান বলেন, বিশেষ উদ্দেশ্য নিয়ে বিএনপিকে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছে কেউ কেউ। তিনি মনে প্রাণে স্বচ্ছ বাংলাদেশে
নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামী দলের দাবির প্রেক্ষিতে দেশের প্রাথমিক বিদ্যালয়ে আপাতত গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সচিবালয় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক নিয়োগের ব্যাপারে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের দাবির প্রেক্ষিতে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করছে। সরকার সুষ্ঠু নির্বাচন দিতে প্রস্তুত আছে জানিয়ে ধর্ম উপদেষ্টা জানান, উপদেষ্টারা টাকা লুট করেনি, তাই তাদের পালানোর দরকার নেই। যথাসময়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। নির্বাচিত সরকারের কে যদি আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এটা আমাদের জন্য বড় কৃতিত্ব। সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নাই। আর আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো টাকা লুট করি নাই, ফলে আমাদের যে লুকিয়ে থাকতে হবে। এবং আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি স্পষ্ট করে বলি, আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। আমি এদেশের নাগরিক, আমি এদেশেই থাকবো, আর আমার কোনো অপরাধ নাই। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 শুরুতেই যুক্তিতর্ক তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় 29শে জুলাই প্রধানমন্ত্রীর দপ্তরে ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের সাথে শেখ হাসিনার একটি ফোন আলাপ উপস্থাপন করা হয়, যেখানে শেখ হাসিনা আন্দোলনকারীদের উপর সর্বোচ্চ বল প্রয়োগ এবং গুলির নির্দেশ দিতে শোনা যায়। প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ যে লুটপাট করেছে তা ব্রিটিশদের 200 বছরের লুটপাটকেও হার মানায়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও আজ সাক্ষ্য হয়নি। ঢাকার সেনানিবাসের এমইএস ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা 1 শাখা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি 1898 এর 541 ক্ষমতা বলে এবং দি প্রিজনার্স অ্যাক্ট 1494 এর ধারা 3B অনুসারে ঢাকা সেনানিবাসের বাসা রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিংকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেয়ার পর এই ঘোষণা এলো। অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 খসড়া চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে 7 কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এতে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রথমে কবি নজরুল সরকারি কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এসে জড়ো হন। পরে একে একে তাদের সঙ্গে যোগ দেয় ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরাও। পরে সেখানে 4 দফা দাবি উপস্থাপন করা হয়। এদিকে শিক্ষার্থীরা যাতে সচিবালয়ের দিকে অগ্রসর হতে না পারে এজন্য সেখানে ব্যারিকেড বসিয়েছে পুলিশ। মধ্যরাতে শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ের সকাল থেকে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন আবাসন, যাতায়াত, নিরাপদ ক্যাম্পাস এবং গবেষণা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী চাকসু নির্বাচনে 26টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 415 জন। আগামী 15 অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে ডাকসু নির্বাচনের প্রচারণা গণসংযোগের সময় শেষ হচ্ছে আগামীকাল রাত 12টায়। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন ক্যাম্পাসে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস। সকাল থেকে আবাসিক হল, পরিবহন, মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ সহ ক্যাম্পাসে বিভিন্ন স্থানে যাচ্ছেন প্রার্থীরা।
দীর্ঘ ৩৫ বছর পর ১৬ অক্টোবর হতে যাচ্ছে রাকসু নির্বাচন। রাকসুতে ২৩টি পদে ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন জোয়েল মোকিওর, ফিলিপ আগিও এবং পিটার হাউইট। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো। প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্ব শর্তগুলো চিহ্নিত করার জন্য পুরস্কারের অর্ধেক পেলেন জোয়েল মোকিওর। সৃজনশীল বিনাশের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব প্রণয়নের জন্য বাকি অর্ধেক যৌথভাবে পেলেন ফিলিপ আগিও এবং পিটার হাউইট। এবার সার বাংলা। আসন্ন জাতীয় নির্বাচনে শতভাগ প্রশিক্ষিত আনসার এবং ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ হবে নবীন প্রজন্ম বা জেনজি থেকে। বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি এবং বাজেট বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন বাহিনীর উপমহাপরিচালক কর্নেল ফয়সাল আহমেদ ভূঁইয়া। তিনি আরও বলেন, অন্য যে কোনো সময়ের তুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের চিত্র হবে ভিন্ন এবং অধিক পেশাদার। নির্বাচনী দায়িত্ব পালনে অংশগ্রহণকারী সদস্যদের পোশাকের মান, সক্ষমতা এবং সুষ্ঠু ডেটাবেসের মাধ্যমে নিবন্ধন যাচাই করে দায়িত্বে নিয়োজিত করা হবে। এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সোশ্যাল বিজনেস ফান্ড গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার। আইএফএড প্রেসিডেন্টের সাথে বৈঠক। পিআর পদ্ধতি জনগণের ক্ষমতা খর্ব করবে, মন্তব্য মির্জা ফখরুলের। সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান। উপদেষ্টারা টাকা লুট করেনি, তাই পালানোর দরকার নেই বললেন ধর্ম উপদেষ্টা। যথাসময়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। এবং ঢাকা সেনানিবাসের এমইএস ভবনকে সাময়িক কারাগার ঘোষণা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। এশিয়া নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এবং সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।